গল্পকরণে আজকে আমি শুরু করতে যাচ্ছি সৈয়দ মোস্তফা সিরাজের লেখা একটা থ্রিলার উপন্যাস নৃশংস। অনেক দিন থেকে ভাবছিলাম নৃশংস গল্পটা পড়ব, আজকে সেই সুযোগ এসেছে। তো আপনারা হয়তো উপভোগ করবেন এই গল্পটা। চলুন শুরু করি আজকে প্রথম পর্ব। অনেক দূর থেকেই ওই ঝিকিমিকি ছটাটা চোখে পড়ছিল সাধুর। খুব চঞ্চল হয়ে উঠেছিল সঙ্গে সঙ্গে। চিতা বাঘের মতো এগিয়ে যাচ্ছিল সে। মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখে নিচ্ছিল। কেউ কোথাও নেই। এত সকালে শীতের ভয়ে কেউ মাঠের দিকে পা বাড়ায়নি। বছরের এ সময়টা উত্তরের কনকনে ঠান্ডা বাতাস মানুষ সব রকমের জানোয়ারকে একেবারে ঘরকুনো করে রাখে। এ মাঠের শেষ নেই যেন। যতদূর চোখ যায় শীতের ঘন কুয়াশা দূরের সবকিছু ধূসর করে রেখেছে। তার মধ্যে ওই ঝিকিমিকিটা খুব ব্যাকাভা বলেই নজরে পড়ছিল সাধুর। ক্রমশ তার রক্ত থেকে ঠান্ডা ভাবটুকু চলে যাচ্ছিল। এই সাত সকালে কপাল খুলে যাবার মতো শিকার মিলে যাবে সে ভাবতেও পারেনি। পিছনের গ্রামের এক দাগি ইয়ার দোস্তের বাড়ি রাতটা ভালোই কাটিয়েছে। সাধুর এই দোস্ত এক মুসলমান চাষি। মুরগি কেটে গরম ভাত খাইয়েছে তাকে। শীত কাটানোর উপযোগী ভালো কাঁথা কম্বল দিয়েছে। ভোরে চা খাওয়ার অভ্যাসও আছে লোকটার। ঘুম থেকে জাগিয়ে কাঁসার গ্যালাসে ঘন টাটকা দুধের চা খাইয়েছে। তারপর সাধুর কি মনে হলো, মাঠ ছেড়ে আসছে বলে নদীর দিকে এলো এবং উঁচু পাড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে দূর কাশবনের ওই ছটাটা চোখে পড়ল। অমনি সাধু আর নিজেকে বাঘ মানাতে পারল না। তার মন চনমন করে উঠল। দোস্তের নাস্তার কথা ভুলে সে প্রায় হন্তদন্ত হয়ে নদী পেরিয়ে এলো। নদীর পাড়ে একটা বট গাছ আছে। তার গোড়ার মাটিটা উঁচু। সেখানে দাঁড়িয়ে আবার সে দেখে নিয়েছে তার শিকারকে। হ্যাঁ, ধীরে সুস্থে এগুচ্ছে। শীতের সূর্য সামনে ঝিলিক দিচ্ছে ওই বিশেষ জায়গাটায়। তখন সাধু কৃতজ্ঞভাবে মা রামেশ্বরীর সিঁদুর মাখানো নুড়ির কাছে ঝটপট মাথা ঠেকিয়ে মনে মনে বলেছে, সব যেন ভালো ভালো কেটে যায় মা, ছেলেকে একবার দেখিস মা। কাজে নামবার আগে বারবার সাধু খুব ভক্ত ও বিনয়ী মানুষ হয়ে ওঠে। দেবদেবতা পীরের নামে মানত করে। সন্ন্যাসী বা ফকির সামনে পেলে 2-4 পয়সা দান করে ফেলে। বলে, দেখো বাবা, মনোবাঞ্ছনা যেন পূর্ণ হয়। এ সময় তার গতি বিদ্যুতের মতোই। নাবাল আবাদি মাঠে সর্ষের হলুদ ফুলে ভরা ক্ষেত আর সবুজ চিকন গমের চারা মারিয়ে ডাইনে বিলটা রেখে খুব শিগগিরই সে পৌঁছে গেল অনাবাদি বেনাকাশের জঙ্গলে। ঝিকিমিকিটা এখনো বড় ছটা হয়ে ঝকমক করছে। শিকারের দেহটা ডুবে আছে খড়ের বনে। কোথাও কোনো জনমানব নেই। এমন চমৎকার সুযোগ আর হয় না। সাধু গলার মাফলারটা ঢিলি করে রাখল যাতে দরকার মতো খুলে নেওয়া যায়। শিকার কিন্তু আশ্চর্য নির্বিকারভাবে এগুচ্ছে। একবারও কোনো দিকে ঘুরছে না। মাঝে মাঝে ছটা প্রচণ্ড ঝকমক করছে। সাধু যা অনুমান করেছিল তা ঠিক। লোকটা এক বাসনওয়ালা। চলেছে সোজা পশ্চিমে। তার মাথায় ঝাঁকার বাসনে রোদ পরে ঝিকমিকিয়ে উঠছে। আর বড়জোর 100 গজ দূরত্ব। পথ বলতে এই খড়ের বনে দুফালি গাড়ির চাকার দাগ মাত্র। শক্ত মাটি এবড়ে থেবড়ে হয়ে আছে। আর কিছুদিন পরেই এ পথে লোকজন ও গাড়ি চলাচল পুরোপুরি শুরু হবে। তখন ধুলোয় হাঁটু অবধি ডুবে যাবে। সামনে ছোট জলের সোঁতা, যার নাম খাগড়ি, তার জল পুরো শুকিয়ে বালি বেরিয়ে পড়বে। ওই সময় গাড়ির চাকায় কেমন অদ্ভুত শোষ শব্দ উঠে। সাধু দেখেছে ছোটবেলায়। এ পথেই তার বাবার সাথে শিষ্যবাড়ি যেত কাহা কাহা মুল্লুক। সেসব এখন আবছা মনে পড়ে মাত্র। লোকটা একবারও পিছু ফিরল না। এটাই আশ্চর্য। সাধু মনে মনে হাসছিল। বারবার তার এই ভেবে হাসি পায় যে একটু পরেই যার দফা রফা হবে
সে কি নিশ্চিত হয়ে থাকে? এই লোকটার বেলাতেও সেই ব্যাপার। নিয়তির অদ্ভুত কৌতুক যেন। সাধু ঝটপট আন্দাজ করে ফেলল বাসনগুলো কমসে কম 1500 তো হবেই। যেগুলো ঝকমক করছে তার সবই কাঁসার। ঝাঁকার ভেতর কিছু পেতলও থাকা সম্ভব। লোকটার এক হাত ঝাঁকার, অন্য হাতে একটা কাঁসার ঘণ্টা ঝুলছে। সাধু জানে ঘরটার সঙ্গে খুব কায়দা করে একটা কাঠের হাতুড়িও ধরা আছে। গ্রামে গিয়ে সেটা বাজাবে সে। সেই সঙ্গে চমৎকার সুরে একখানা হাঁকও দেবে। তার নিদেন শখানেক টাকার মাল তো বটেই, সেই সঙ্গে ওই ট্র্যাকে কি আছে, 2-10 টাকা তো থাকবেই, তাই না? নগদ কিছু থাকলে ভালোই হয়। ব্রহ্মপুত্রের সড়ক নাকি পাকা হয়েছে, বাস চলছে। শহরে গিয়ে মাল ঝাড়তে হলে কাউন্টার ছোকরাকে কিছু গুজে দিতেই হবে। সাধু মাল বইতে অনভ্যস্ত, কাজে রিক্সা করতে হবে মহাজনের গদি পৌঁছাতে। কি করতে হবে মোটামুটি ছকটা দ্রুত সেরে ফেলল সাধু। একটু অস্বস্তিও হল। শহরের মহাজনের কাছে অনেকে বাকিতেও মাল আনে। এখন সাধু যার কাছে যাবে মালটা যদি তারই হয় এবং বাকির মাল। পর মুহূর্তে অস্বস্তিটা ঝেড়ে ফেলল সে, বরং আরো দূরের কোনো শহরে যাবে। আপাতত কাজটা শেষ করা যাক, তারপর সেসব ব্যাপার নিয়ে পরে মাথা ঘামাবে। মাফলারটা আরো ঢিলে করে নিল সে। ঝটপট ফের চারদিক দেখে নিল। দূরে কয়েকটা মোষ চড়ছে, কিন্তু লোক নেই। থাকলেও কিছু টের পাবে না। খাগড়ির শ্রোতা আরো দূরে পড়ে যাবে। কাছাকাছি গিয়ে সাধু স্যান্ডেলের আওয়াজ তুলল এবং কাশল। বাসনওয়ালা একটুখানি ঘুরে দেখার চেষ্টা করল মাত্র। অদ্ভুত নির্বিকার লোকটা তো। সাধু একেবারে পিঠের কাছে চলে বলল, কোথায় যাওয়া হচ্ছে দাদা? লোকটা আসলে ওই একফালি এবড়ো থেবড়ো পথে অতি কষ্টে যাচ্ছে। মাথায় বোঝা নিয়ে পুরো ঘোরা তার পক্ষে কঠিন। সে দার্শনিকের মতো নিরাসক্ত ভাবে জবাব দিল, যাচ্ছি যেদিকে গাগারাম পাই। কাঁসাও খালিও যেতে পারি, আবার বাবুইহাটিও গিয়ে উঠতে পারি। আপনার কোন দিকে? সাধু উত্তেজনা চেপে রেখে বলল, ব্রহ্মপুর। বহরমপুর? মেলা বসেছে শুনেছি। মেলা দেখতে নাকি? কতকটা। আর কথা নেই, আপন মনে এগোচ্ছে। সাধু কথা খুঁজছিল। জোর ভাব না জমালে শিকারে বসা যাবে না। কিন্তু লোকটা যে বড্ড নির্বিকার। এসব ক্ষেত্রে পথিকদের মধ্যে খুব সহজে ভাব জমে ওঠে। কত দুঃখ, কত সুখের লেনদেন হয়। সাধু বলল, দাদার বাড়ি কোথায় বটে? হুই মোহনপুর। ওরে বাবা, সে তো সেই গঙ্গার ওপারে 10 ক্রোশ তো হবে নাকি? তাহলে বই কি আদ্যুর বাসন বেচতে আসেন? হাসি। এদিকে রার অঞ্চলের লোকেরা কেনার ক্ষমতাটা বেশি, বুঝলেন? এবার ধান টান তো ভালোই হয়েছে, তাই ভাবলাম এদিক বাগেই যাই। এত সকালে নিশ্চয় মোহনপুর থেকে আসছেন না? না, রাত্রিতে এক গায়ে ছিলাম। চেনা জানা আছে নিশ্চয়ই? না, দেশ বিদেশে ঘুরে বেড়াই। কেনা বেচার কাজ, বুঝতেই তো পারছেন, ভাব করে নিতে হয়। সাধু মুচকি হাসল। দাদা, যদি ধরেন কেউ মেরে ধরে কেড়ে নেয়? কি মাল? বলে একটু চুপ থেকে তারপর ফের বলল, না, আমি মানুষকে বিশ্বাস করি। বিশ্বাস করে তো আর কোনোদিন ঠকিনি ভাই। রিরি করে উঠল সাধুর গা। ভাই কথাটা শুনে এ শালা এক খোকা, গাল টিপলে দুধ বেরোচ্ছে। সাধু বলল, তাহলে তো দেশে কত রকম মানুষ আছে। কার পেটে কি আছে মুখ দেখে ধরতে পারেন? পারেন না। এই যেমন ধরুন আমার। হঠাৎ লোকটা ঘুরে দাঁড়ালো, সাধুর দিকে আশ্চর্য শান্ত চোখে তাকালো। মুখে কেমন হাসি নিয়ে বলে উঠল,
এক সামান্য বাসলাকে মেরে যদি আপনার লাভ হয় মারুন, তাতে বাধা দেব না ভাই। চাত্তারণ জানে জন্মালে মানুষকে মরতে হয়, সে মরবে, কিন্তু তার মরণ যদি কারো 2 পয়সার লাভ হয় হোক, তাও ভাববে সে কাজে লেগেছিল। সাধু হু হু করে হেসে উঠল, কিন্তু হাসিটা ভীষণ শুকনো। হেসেই টের পেল গলা জ্বালা করছে এবং সারা শরীর পরক্ষণেই কেমন ক্লান্ত নিসার হয়ে পড়েছে। তার উরু দুটো খুব ভারী লাগল। জীবনে এমন অবস্থায় কখনো সে পড়েনি। লোকটার মুখে খোঁচা খোঁচা গোঁফ দাঁড়িয়ে আছে, কালো কুচকুচে রং, কিন্তু চেহারাটা বেশ সুন্দরী বলা যায়। বড় বড় টানা চোখ, বাঁশির মতো নাক, ঠোঁট দুটি পাতলা, পরনে হাঁটু অবধি ময়লা ধুতি পরেছে সে, পায়ে ধুলোমাখা কালো পামশু, গায়ে একটা তেল চিটচিটে খয়েরি হাফাতা ফতুয়া, তার উপর ধূসর রঙের তুলোর কম্বল জড়ানো। বয়স অনুমান করল সাধু 40-এর বেশি তো বটে। দাড়ি গোঁফে 2-1টা ছিটে পাক ধরেছে। রোগা ঢ্যাঙ্গা এই লোকটাকে দেখে এত ভয় করছে কেন সাধু বুঝতে পারল না। তার হাসি থামলে লোকটা আবার ঘুরে হাঁটতে থাকল। তারপর বলল, আমি মানুষ চিনি ভাই, আজীবন তো মানুষের ভিড়েই কাটাচ্ছি, মানুষ আমি চিনি। সাধু ভাবল, এই বোকারামকে খিস্তি করে বলে দেওয়া দরকার, কচু চিনিস শালা, ঘোড়ার ডিম চিনিস। কিন্তু তার মাথার পোকাটা আবার নড়ে উঠেছে। সে বুক সমান উঁচু কাশবনের মধ্যে সেই সুতারটা ঠাউর করতে চাইল। দেখা যাচ্ছে না কিছু। তাছাড়া অনেক বছর পরে এই মাঠে হাঁটছে, অনেক আদর বদলও ঘটছে বই কি। সুতার ধারে গিয়ে লোকটা একবারে বিশ্রাম নেওয়ার জন্য রাজি করাতে হবে, তা না হলে কাজের অসুবিধা হবে প্রচণ্ড। গায়ের জোরে তাকে সহজে এটে ওঠা নিশ্চয়ই সম্ভব, কিন্তু জেল থেকে বেরিয়ে সাধু সবে আবার কাজে নামতে চলেছে, তাই কোনো ঝুঁকি নেওয়া ঠিক মনে করছিল না। লোকটা বড় অদ্ভুত। সাধু আর কথা বলছে না তো, সেও চুপচাপ চলেছে। ওকে কথা বলাতেই হবে। সাধু মুখ খুললে আবার, ও দাদা, বাড়িতে কে কে আছে? আমার কথা শুনে আবার গা জ্বলে যায়। তবু সাধু মাথা ঠান্ডা রেখে বলল, হ্যাঁ, আবার কার? এক মেয়ে আছে, ওই একটি মাত্র, আর কেউ নাই। বলেন কি, একা থাকে বাড়িতে? কত বড় মেয়ে? তা বিয়ের যোগ্যী হয়েছে, এবার ভাবছি পত্তর দেখাশোনা খোঁজ খবর করবে গিয়ে। কথায় বলে মেয়ে না মাটির ডিবি, দেখতে দেখতে ডাগর ডুগর হয়ে গেল। তবে কি, মেয়ে আমার বড় ডান পিটে, বুঝলেন? তার মানে? সাধু চারদিক দেখতে দেখতে প্রশ্ন করল। মানে খুবই জঙ্গলি স্বভাবের। পাঠশালায় বৃত্তি পরীক্ষা দিয়েছিল, পাশ করলো। সবাই বলল মাইনর ক্লাসে দাও। হোমে পড়বে কি, যা ঝগড়াটে। খিক করে হাসতে থাকলো বাসনওয়ালা চাত্তরণ। ফের বলল, যাই বলুন, আমাদের জাতের লেখাপড়া হয় না। আপনাদের জাতি? চাষিকো নাই। বাপ পিতা মোর খানিক চাষাবাদ ছিল, এখন সব খুইয়ে এই ব্যবসা ধরেছি। জানতে চাইল না, তবু সাধু মাথা উঁচু করে বলল, আমরা বামুন। হো, ফের নাম ঠাকুরমশাই। লোকটা না ঘুরেই কাসরওয়ালার হাতটা একটু তুলে সাধুকে শ্রদ্ধা জানালো। তা তুমি? এবার অনায়াসে সাধু তুমি বলতে পারল। আগেও পারত, কিন্তু 7-5 ভেবে বলেনি। সে বলল, তা তুমি যদি বলো, আমার এক জ্যাঠা ঘটকালি করেন, তোমার মেয়ের। বাধা দিয়ে চাত্তারণ বলল, হাকে ঠাকুরমশাই, আমরা ছোট লোক, আমাদের মেয়ের ঘটকালি কি খাঁটি বামুনি করবে? করবে না। নিশ্চয় করবে, কেন করবে না? আজকাল এমন সবই চলছে। সাধু এমনভাবে বলল যেন চাত্তারণের মেয়ের বিয়ে না দিয়ে সে ছাড়বে না। লোকটা আবার খিক করে হাসছিল। শুনে বড়ই তুষ্ট হলাম ঠাকুরমশাই,
অবশ্য আমাদেরও বামুন ঠাকুর আছেন, পুজো পার্বণে তেনাকে ডাকি, তবে তেনাদের সঙ্গে আপনাদের জল চল তো নেই। কথা বলতে বলতে একটা বাঁধের মতো জায়গায় এলো। বোঝা যায় এক সময় কোনো আমলে বাঁধ দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু পরে ভেঙে যায় এবং আর মেরামতের চেষ্টা হয়নি। তার ফলে জায়গায় জায়গায় উঁচু মাটি জমে আছে, তার উপরে ঝোপঝাড় এবং তাল গাছ গজিয়েছে। বাঁধে গিয়ে সাধুর মনে পড়ে গেল খাগড়ির স্রোতাটার সামনেই পড়বে। আবার এক দফা উত্তেজনা এসে তাকে চঞ্চল করে তুলল। লোকটার হঠাৎ যেন দার্শনিক ভাবটা কেটে গেছে। হয়তো মেয়ের কথা ভাব তার এই আসক্তি আর কথার দুয়ার খুলে গেছে। সে মেয়ের কথার এক কাহন করে বলতে বলতে চলেছে। সাধু আর কোনো কথা বলছিল না। তার মন এখন কাজের দিকে। তার রক্তে ঝড় বইতে শুরু করেছে এতক্ষণে। সাধু অনেক কষ্টে উত্তেজনা চেপে রাখল। বাঁধের উপর অজস্র কুল গাছ গজিয়েছে, তাতে থোকা থোকা কুল ধরেছে। আলতু হাতে টপ করে একটা কুল পেরে সে মুখে ফেলল। রসালো মিঠে কুলগুলো বাসনওয়ালা চাঁদ তারণকে আকৃষ্ট করছে না কেন সে বুঝতে পারল না। বলল, কত কুল পেকেছে দেখছো হে, ভারী মিষ্টি কিন্তু। তাই নাকি? তা এটা তো কুলেরই সময়, বলে চাঁদ তারণ আবার তার মেয়ের প্রসঙ্গে ফিরে গেল। সাধু বিরক্ত হয়ে বলল, মেয়েরা কুলের ভক্ত, খানিকটা পেরে নিয়ে গেলেও পারতে, অমন কুল তোমাদের গঙ্গা পারে ফলে না। কথাটা বলেই কিন্তু সাধু অবাক হয়ে গেল। বলচ্ছাই কি বলছে? কাকেই বা বলছে? ওর মেয়ের কাছে সেগুলো কে নিয়ে যাবে? চাঁদ তারণ বলল, ফেরার পথে নেব ঠাকুরমশাই, তখন অবসর হবে। এখন কেন খামাখা বোঝা বাড়াই বলুন? বলে কুল চিবুতে চিবুতে তাকে অনুসরণ করল সাধু। শ্রোতার সোনালি বালি কাশবনের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ভেসে উঠছে। বালিটা যতবার তার চোখে ভাসল ততবার চমক লাগল। কাজটা পারবে তো? কোনো গোলমাল হবে না তো? তাহলে আবার সেই লুকিয়ে বেড়ানো, রক্ত শুকিয়ে যাওয়া, তারপর নির্ঘাত ধরা পড়া, এবং এবার মেয়াদটা বেশ লম্বাই হবে। 1 বছরের বদলে 2 বছর হওয়াটাই বিচিত্র নয়। শালা জেলে থাকে মানুষ। সাধু শুনেছিল জেল নাকি মুঠের উপর ভালো জায়গা। জেলে তাকে অভিজ্ঞ দাগিরা বলেছিল, আর তোমার বেরোতে ইচ্ছেই করবে না ইয়ার। কিন্তু সাধু অন্য মানুষ। কি কষ্টে যে 1টা বছর কাটিয়েছে বলার নয়। ফুঁস করে একটা ভারী নিঃশ্বাস ফেলল সাধু। তারপর দ্রুত চারদিকটা আবার দেখে নিল। দূরে বাঁ দিকে একটা বিল দেখা যাচ্ছে। সেখানে কোনো জেলে বাগদি জাল নিয়ে চলেছে। বাতাস বইছে উত্তর থেকে। সেটাই ভাবনার কথা। জালওয়ালা লোকটা দেখতে দেখতে কাশের জঙ্গলে আড়াল হল। সাধু তখন সত্যির নিঃশ্বাস ফেলল। উঁচু কাশ ঝোপটা পরেই খাগড়ির স্রোতা এসে গেল। নাম্বার মুখে নীলচে জল আছে খানিকটা। জলে স্রোত বইছে না। মনে হচ্ছে ভাটির দিকে দক্ষিণে কোথাও চাষিরা বাদ দিয়ে জলটাকে আটকেছে। বড় চাষ করবে। বাসনওয়ালা সেই কনকনে ঠান্ডা জল পেরিয়ে আগে আগে গেল। ওর জুতো দুটো সম্পর্কে সাধু ভাবছিল কি করবে। লোকটা মাথার ভার ঠিকঠাক রেখে অদ্ভুত ভঙ্গিতে জুতো বা হাতে নিয়েছে। সাধু জলের ধারে দাঁড়িয়ে বলল, খুব ঠান্ডা নাকি? চাঁদ তারণ হাত 10 জলের বিস্তারটা পেরিয়ে বালিতে পৌঁছে তারপর ঘুরে হাসল। জুতো দুটো বালিতে ফেলে দিয়ে পা গলাল। তারপর বলল, ঠাকুরমশাই বড় জল কাতরে, চলে আসুন। আপনি তো আমার চেয়ে লম্বা, আপনার হাঁটু ডুববে না। সাধু কোনো কথা না বলে এগিয়ে গেল। বাপস, মগজ অবধি যেন ঠান্ডায় জমে গেল। বালির চড়াটার সামনে অন্তত 15-20 গজ অবধি গিয়ে উপরে ব্যানার জঙ্গলে শেষ হয়েছে। গাড়ির চাকার দাগ পড়েছে সেই বালিতে। দাগগুলো খুব টাটকা নয়। সম্ভবত কদিন আগে কারা উলুক আশের খড় কেটে নিয়ে গেছে। এলাকার লোক ওই দিয়ে ঘরের চাল ছেয়ে নেয়। খড়ের কুটু পড়ে আছে বালির চড়ায়। এক জায়গায় তামাকের ছাই জড়ো হয়ে আছে, কিছু পায়ের দাগও। কারা এখানে বসে তামাক খেয়েছিল
বাসনওয়ালা হাঁটতে শুরু করেছে। সাধু বেগতিক দেখল, পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে ডাকল, একটু জিরান নেওয়া যাক, এসো সিগারেটটা নি। চাঁদতারণ ঘুরে দাঁড়িয়ে হাসল, খান, আমার চলে না। চালাতে দোষ কি? বলে সাধু বালুর উপরে ধূপ করে বসে পড়ল। ডাকল, এসো এসো, এখন বেশি বেলা হয়নি। চাঁদতারণ শীতের সূর্যের দিকে একবার তাকিয়ে ইতস্তত করছিল। সাধু আবার বলল, নামাতে অসুবিধা হচ্ছে? দিচ্ছি নামিয়ে, আর কতক্ষণই বা একসঙ্গে যাব, এসো এসো। তার তর সই ছিল না। উঠে গিয়ে চাঁদতারণের ঝাঁকায় হাত নাগালো এবং প্রায় জোর করে নামিয়ে দিল সেটা। তার হাত ধরে টেনে বসালো। চাঁদতারণ অগত্যায় বসে পড়ল। হাসতে হাসতে সে বলল, পথে নেমে আমার বসের অভ্যেস নেই, যাকগে, ঠাকুরমশাই যখন বলেছেন, আপনার খাতিরে। সাধু সিগারেট ধরাতে গিয়ে ধরালো না, কাজের অসুবিধে হবে। স্যান্ডেল খুলে রাখল পা থেকে, মাফলারটা টেনে কোলে রাখল। কতগুলো চিন্তা ভাবনা তার মাথায় বিদ্যুতের মতো মুহুর মুহুর ঝিলিক দিচ্ছিল। গলায় মাফলার লাগানোতে সে সিদ্ধহস্ত। লোকটা সামনাসামনি বসেছে। পেছন থেকে ফাঁস লাগাতে পারলে ভালো হতো, নাকি চাকুটা বের করবে? সাধুর বুক কাঁপল। চাকু চালানো খুব ঝাক্কির ব্যাপার, চেঁচামেচি করবে। তার চেয়ে ফাঁস লাগানোই ভালো, নিরাপদে কাজটা চুকে যাবে। সে তীক্ষ্ণ দৃষ্টে চাঁদতারণের দিকে তাকালো। চাঁদতারণ সামনে তাকিয়ে আছে, নির্লিপ্ত দৃষ্টি। মনে হচ্ছে খুব বড় ধরনের কোনো জ্ঞানের কথা বলার জন্য তৈরি হচ্ছে। সাধু এক হাতে মাফলারটা ধরে একটু ঝুলে গেল তার দিকে। তোমার পেছন দিকে চুল তো বেজায় পেকেছে, মেয়েকে বললেই তো তুলে দেয়। চাঁদতারণ খিক খিক করে হাসল। আগে সে মেয়ে নয় ঠাকুরমশাই, ওই যে বলেছিলাম না, দিনরাত্রির কেবল টুটু করে ঘুরে বেড়ায়, মা মরা মেয়ে, একা একা কোনো গতিতে মানুষ হয়েছে। সাধু মাফলারে অন্য হাতটা বাঁধল। আলগোছে নাড়াচড়া করতে করতে বলল, কি নাম তোমার মেয়ের? আগে শিউলি। শিউলি? হ্যাঁ ঠাকুরমশাই, শিউলিবালা। উঠোনে শিউলি ফুলের গাছ লাগানো ওর মা, আর সেই গাছ ফুল দিতে দিতে ওর জন্ম হলো। ওর মা বললে, তবে মেয়ের নাম শিউলি থাক। সপ্তমী পূজার দিন ভূমিষ্ঠ হয়েছিল, বুঝলেন? চৌধুরী বাবুদের বড় পুজো হয়, সেবারে থেটাই হয়েছিল কলকাতায়। কত ধুমধাম হয়েছিল, আমি সেবারে। কি? কথাটা থেমে গিয়ে কক কক আওয়াজ বেরোতে থাকলো ওর গলায়। চোখ দুটো ঠেলে বেরিয়ে এলো, জিভ বেরিয়ে এলো ইঞ্চি ছয়েক। তখন সাধু ওর বুকে বসে পড়েছে। শীতের এক ঠান্ডা সকালে খাগড়ির সোঁতার বালিতে চাঁদতারণ বাসরার খুব সহজে মৃত্যু হল। সাধুর এ কারিগরি দক্ষতার কোনো তুলনা নেই। তার ঠোঁটের কোনায় অজান্তে তৃপ্তির হাসি ফুটে উঠল। পটুয়া যেমন তার হাতের আঁকা ছবির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, তার চোখে ঠিক সেই দৃষ্টি। তারপর তার হুঁশ এলো। মিস্ত্রির কাজ শেষ, এখন আবর্জনা নিয়ে ঝামেলা। এরকম তিতিবিরক্ত মনোভাব নিয়ে সাধু উঠে দাঁড়ালো। খয়েরি মাফলারটা তখনও বাসনওয়ালার গলায় পেঁচানো আছে। খুলে নিতে দেরি করা ভালো, বলা যায় না। অনেকের প্রাণ খুব শক্ত, সহজে যেতে চায় না। সাধুর মধ্যে 2-1 মিনিট ধরে যে শান্ত সুস্থ ভাবটা এসেছিল, এবার চলে গেছে। উঠে দাঁড়িয়েছে, চারদিকটা দেখে নিচ্ছে। না, কেউ কোথাও নেই। আবর্জনা সামলাবার ব্যবস্থা ঝটপট করে ফেলতে হবে। সে ঘাড় ঘুরিয়ে শ্রোতার ডাইনে বায়ে তাকালো, তারপর ঝাঁকার দিকে ঝুঁকে গেল। হ্যাঁ, জব্বর একটা জিনিস পাওয়া গেছে। সে খপ করে হাত বাড়িয়ে বাসনকোসনের তলা থেকে একটা বড় পেতলের খুন্তি টেনে বের করল। নরম বালি খোঁড়ার কাজ ভালোই হবে। সে মাফলারের হ্যাচকা টান দিয়ে বাসনওয়ালাকে মাটি ছাড়া করে ফেলল। তারপর বালির চড়ায় তাকে টানতে টানতে এগোলো।
দৌড়াবার চেষ্টাও করল, কিন্তু লোকটা মরার পর বেজায় ওজনদার হয়ে উঠেছে যেন। বালিতে টানা স্পষ্ট দাগ পড়ে যাচ্ছিল। কিছু দূরে বাঘটা পেরিয়ে সাধু হাঁপাতে থাকল। রক্ত তখন টকবক করতে ফুটতে শুরু করেছে তার। রাগ, বিরক্তি এবং খাটুনির চোটে সে ক্রমশ ক্ষেপে যাচ্ছিল। ঠোঁট কামড়ে এবং থেমে মনোমতো জায়গা খুঁজছিল। উদ্বেগও বাড়ছিল, হঠাৎ কেউ আবার না এখানে এসে পড়ে। বাসনওয়ালা পড়ে আছে, আর কিছু না করুক, অমন অরক্ষিত অবস্থায় দু একটা চমৎকার কাঁসা হাতিয়ে নিয়ে কেটে তো পড়তে পারে। বালিয়াড়ির ধারে লেজ নাড়িয়ে কয়েকটা পাখি ওদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে। জলের ফালিটা একখানে বাঁকের কোদলে ঢুকে গভীর হয়েছে এবং দাম গজিয়েছে। সেখানে একটা বক এক ঠ্যাঙ্গে চুপচাপ বসে আছে। সেজন্য সাধুর দিকে লাল চোখ মেলে একবার তাকালো। তারপরেই ঘন নল খগড়ার ঝোপ। ঝোপের ডগায় এক ঝাঁক বনচড়ুই চাপা স্বরে কথা বলছে। সাধু সেদিকে গেলে ফরফর করে আচমকা ঝাঁকটা উড়ে পালাতেই ভীষণ চমকে উঠেছিল। হ্যাঁ, এ জায়গাটা মন্দ হবে না। লাশটা টেনে কিনারার বেনা ঝোপে ঢুকিয়ে দিল সে। তারপর বালুর চড়ায় খুন্তি দিয়ে পাগলের মতো খুঁড়তে শুরু করল। বালির উপরটা শুকনো, কিন্তু তলার দিকটা ভিজে জমাট বেঁধে আছে। সাধুর ঘাম বেরোতে থাকল। হাত চারেক লম্বা আর হাতখানেক চওড়া গর্ত করতে হবে। অন্তত হাত চারেক গভীর না করলেও চলবে না। কম সময়ের মধ্যেই গর্তটা হয়ে যাবে মনে হচ্ছিল। গর্ত খুঁড়তে খুঁড়তে ক্রমশ জল জমছিল। সাধু এতে আরো ক্ষেপে যাচ্ছিল। তারপর তার মনে হলো, ধুর ছাই, যে লোক মরে গেছে সে জলে শোবে না শুকনোতে শোবে, তা নিয়ে মাথা ব্যথা কেন? খুঁড়তে খুঁড়তে সে মাঝে মাঝে দূরে বাসনের ঝাঁকটা দেখে নিতে ভুলছিল না। এতক্ষণে কয়েকটা লেজ নাচানো পাখিও ওখানে এসে গেছে। তারা দিব্যি ঘুরে ঘুরে নাচছে সেখানে। রাগ এবং বিরক্তির মধ্যেও সাধুর হাসি পেল। পাখিগুলো যেন মেলার ঝুমুর দলের ছুরিওয়ালা। আর মেলার ঝুমুর দলের কথা মনে পড়তেই এক সুন্দর আনন্দে তার মন চঞ্চল হয়ে উঠল। বাসনগুলো ভালোই ভালোই ঝাড়তে পারলে অনেক টাকা পাবে। জেল থেকে বেরিয়ে সে টাকার মুখ দেখেনি। এবার সত্যি সত্যি ব্রহ্মপুরে মেলায় যাবার একটা সুযোগ এলো বটে। জয় মা কালী, জয় বাবা গুরু মুখ তুলে তাকিয়া বেচারা সাধুর দিকে। কবর প্রায় হয়ে এসেছে। হঠাৎ তার কানে এলো কোথায় যেন টানা সুরে গান করছে কে। উত্তরে হাওয়ায় গানটা খুব ছাড়া ছাড়াভাবে শোনা গেল। চমকে উঠে সাধু দাঁড়ালো। তার বুকে হাতুড়ি পড়তে থাকল। সর্বনাশ! একটা ছই দেওয়া গাড়ি আসছে পূবের সেই ভাঙ্গা বাঁধের কাছে। তারই গারোয়ান চাষারি গলায় গান গাইছে। সাধু আছে উত্তর পশ্চিম কোণে। সূর্যের ছটা বাঁচাতে একটা হাত কপালে রেখে সে দ্রুত দেখে নিল ব্যাপারটা। গাড়িটা ধীরে সুস্থে খড়ের জঙ্গলে এগোচ্ছে। বাঁধের কুলঝোপের কাছে দুটি মেয়ে, বেশ বড়সড় মেয়ে মনে হলো, কারণ শাড়ি পরে আছে। তারা পাকা কুল পেরে কুচড়ে ভরছে। গারোয়ানের পেছনে কে দাঁড়িয়েছে? পুরুষ মানুষ, ভদ্রলোক বলে মনে হচ্ছে। পেছন ফিরে সম্ভবত মেয়ে দুটোকে ডাকাডাকি করছে। সাধু দেখল যা করার এখনই করে ফেলা ছাড়া উপায় নেই। উরু অবধি গর্ত হয়েছে, এতেই বাসনওয়ালাকে শোয়াতে হবে। কিছু শিয়াকল কাঁটার ডালপালা দিতে পারলে শিয়ালে তোলার ভয় থাকত না, কিন্তু সময় নেই আমার। হঠাৎ তার মাথায় বুদ্ধি খেলল। তার উস্তাদ বাহাদুর বলেছিল, লাশের তলপেটে ফুটো করে দিলে পচতে বা গন্ধ ছড়াতে দেরি হয়। তক্ষুনি বাসনওয়ালাকে এক টানে কবরে ফেলে দিল সাধু। তারপর তলপেটটা চাকু চালিয়ে ফুটো করে দিল। চাকুর কালচে রক্ত কবরের জলেই ধুয়ে নিল। তারপর দুহাতে বালি ভরতে ব্যস্ত হল। উপরটায় জল ছড়িয়ে স্বাভাবিক করে দিল সে। এখন এই টানা হ্যাচটার দাগটা নিয়ে কি করা যায় ভাবনায় পড়ল। ততক্ষণে ছই দেয়া গাড়িটা খাগড়ির কাছাকাছি এসে গেল। যতটা পারে
2 পা চালিয়ে দাগটা এলোমেলো করে দিতে দিতে সে দ্রুত বাসনের ঝাঁকার দিকে এগোচ্ছিল। এ সময় সাধুকে দেখলে সবাই ভাবত এই ধেয়ে ছোকরাটার মাথায় যেন আজগুবি ভূত চেপেছে। ওইভাবে যেতে যেতে হঠাৎ তার খেয়াল হলো, ওই যা, খুন্তি আর মাফলারটা তো চাঁদতারণের কাছে রয়ে গেল যে। আফসোসে ক্ষুব্ধ হল সে। মাফলারটা খাঁটি পশমের। বহরমপুর জেল থেকে বেরিয়ে এক চায়ের দোকানে বসার সময় ওটা মেরে দিয়েছিল। যার মাফলার সে ছিল এক শৌখিন ব্যাপারী, গ্রামেরই লোক। দুপুরবেলা রোদে বেঞ্চের উপর খুলে রেখে চা খাচ্ছিল আর পাটের দর নিয়ে বেজায় বকবক করছিল। সাধু ওর হাত দিয়ে কোর্টে পড়লেও সে টের পায়নি। এ জিনিস কিনতে আবার কয়েক টাকা খসবে। ফাঁসের এমন অস্ত্র আর হয় না। খুব আফসোস হতে থাকলো সাধুর। আর খুন্তিটাও কমপক্ষে পোয়াটাক ওজন, নাকি তারও বেশি। বাজারে পেতলের কত দর কে জানে। সাধু অগত্যা বাসনগুলোর দিকে তাকিয়ে খুবটা ভুলতে চাইল। সেই সময় আচমকা তার চোখ ধাঁধিয়ে গেল। ভাবস, কি প্রচণ্ড ছটা এসে চোখে পড়েছিল। প্রায় কানা হবার উপক্রম। চোখ দুটো মুছে আর ওদিকে তাকাতে সাহস পেল না সে। মনে হলো বিরাট এক ভয়ঙ্কর উজ্জ্বল বাজের আগুন যেন মারাত্মক হয়ে তার অপেক্ষা করছে। আরো কাছে গিয়ে তার অস্বস্তিটা কেটে গেল। সেই কাঁসার ঘণ্টাটা বালির উপর পড়ে আছে আর সূর্যের ছটা প্রতিফলিত হয়ে ওই কাণ্ডটি ঘটিয়েছে। পলকে সাধুর মন অগাধ আনন্দে ভরে গেল। ছই দেয়া গাড়ির গারোয়ানের গান সামনে ভেসে আসছিল। সাধু বাসনের কাছে বসে ধূপ করে বসে রইল। এবার ওই গান, শীতের মিঠে রোদ, চাপা পাখালির ডাক, কাশবনের শব্দ আর বিশাল খোলামেলা আকাশের তলায় এই পৃথিবীর সবকিছু মিলে সাধুকে আনন্দময় একটা শান্তি দিচ্ছিল। এই শান্তির কাছে খুন্তি, মাফলারটা এবং বাসনওয়ালা তুলুর কম্বল, জামা কাপড়, এমনকি তার কোমরের থলেটা কবরের সাথে আড়াআড়ি পুঁতে ফেলার আফসোস আর পাত্তা পাচ্ছিল না। থলে পয়সা করে নিশ্চয়ই বেশি ছিল না, থাকার কথাও নয়। এই ভেবেই সে তার খুশি হওয়াটা জিইয়ে রাখল। চাপা শীষ দিতে থাকল সে। তারপর সাধু বড় স্নেহে বাসনের ঝাঁকটা আঁকড়ে ধরল। তখন দেখল, বাহ, একটা ন্যাকড়ায় মুড়ি বাঁধা রয়েছে যে। সে মুড়ির পিণ্ডটা তুলে গিট খুলতে গিয়ে লক্ষ্য করল চাঁদতারণ নেটা ছিল। পেতলের দাড়িপাল্লা আর বাটখারাও নজরে এলো তার। লোকটা খুব হিসেবে ছিল, বোঝা যায়। গ্যালাসের মধ্যে পেতলের ছোট বাটখারাগুলো কেমন সাজিয়ে রেখেছে। না, পরে এসব দেখাশোনা করা যাবে। সাধু মুড়ি চিবোতে থাকল। মুড়ির মধ্যে পাটালিও রয়েছে দেখছি। পাটালিতে কামড় বসিয়ে তার চোখ পড়ল বাসনওয়ালার জুতো দুটোর দিকে। উপরই লাভ। নিজের ছেঁড়া স্যান্ডেল দুটো তক্ষণি বা হাতে সে ছুঁড়ে ফেলল কাশবনের মধ্যে। তারপর পামশু দুটোই পালা গেল। একটু আটু হচ্ছে, তা হোক। জুতো দুটো ধুলোয় নোংরা দেখালে কি হবে? বেশি দিনের কেনা জিনিস নয়। এটা আশ্চর্য লাগে, মানুষের কোনো ব্যাপারে সে প্রচণ্ড শৌখিনতা থাকে বলা কঠিন। এই সাধাসিধে হিসেবেই হয়তো হারকিপটেও বটে। এমন লোকের শখ ছিল পায়ের জুতোয়। পালিশ করলে খুব কাপ্তেন কুচের দেখাবে। মুড়ি চিবোতে চিবোতে সাধু নিজেকে বলল, তাহলে সাধু বেটা, তুমি এখন হলে মোহনপুরের বাসনওয়ালা, কেমন? সাধু হাসি ও মুড়ি মুখে রেখেই তাকালো এবং তাকিয়ে রইল। ওপারে কাশবনের ফাঁকা রাস্তায় আচমকা বেরিয়ে এসেছে দুটি মেয়ে। সেই কুল খাকি মেয়ে দুটোই বটে, এবং থমকে দাঁড়িয়ে গেছে সাধুকে দেখছে। রঙিন ঝকমকে শাড়ি আর পায়ে জুতো পরা এই মেয়ে দুটো যে বাবু বাড়ির, তাতে সন্দেহ নেই। সম্ভবত দুই বোন। সাধু আন্দাজ করল। আন্দাজ 30 বেশি দূরে নেই ওরা। এই দূরত্বের মধ্যে 10 জল আছে। ওরা জলের জন্য দাঁড়ায়নি তা ঠিক, সাধুকে দেখছিল। সাধু অস্বস্তিতে পড়ে ভাবল,
কিছু কি গোলমাল দেখাচ্ছে এখানে? অমন ভ্যাবলার মতো হাঁক করে থমকে থাকার আছেটা কি? সাধু নিজের কাছাকাছি জায়গাটা দ্রুত দেখে নিয়ে মুড়ি চিবুতে ব্যস্ত হল। মেয়ে দুটোর দিকে চোখ রাখতে ভুলল না অবশ্য। তারপর ওদের গাড়িটা এসে গেল পেছনে। গাড়োয়ান গান থামালো সঙ্গে সঙ্গে। তার পেছনের বাবুটি মাথায় কাঁচাপাকা চুল, গায়ে সাদা শাল। মেয়ে দুটি এবার নেমে এলো জলের ধারে। গাড়োয়ান সাধুর উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ও দাদা, কতটা জল হবে? সাধু মুখে জবাব দিল না। মুড়ি ধরা ডান হাতটা তুলে ইশারা করল, চলে এসো, জল কম। মেয়ে দুটি জলে নামতে সংকোচ বোধ করছিল। হাসতে হাসতে পরস্পরকে ঠেলে দিচ্ছিল। গাড়িটা উঁচু থেকে নেমে এলে বাবুটি বললেন, তোরা গাড়িতে উঠে আয়, জলে নামিস নে। রামু, গাড়ি দাঁড় করা বাবা। এই সিমি, আয় তোরা। ততক্ষণে একটি মেয়ে স্যান্ডেল হাতে নিয়ে জলে পা বাড়িয়েছে এবং তা করতে গিয়ে তার কোচরের একরাশ পাকা কুল পড়ে গেছে। অন্য মেয়েটি তা কুড়োতে শুরু করলে সে তেরে মেরে ডাঙ্গায় ফিরল। তারপর কারাকারি চলতে থাকল। এই সিমি, ভালো হচ্ছে না বোধে দিচ্ছি। বাবা দেখছো তোমার মেয়ের কাণ্ড, মেরে ফেলবো বলছি। সাধু হু হু করে হেসে ফেলল। গাড়িটা ওদের পাশ দিয়ে জলে নামল। তারপর জল পেরিয়ে বালির চড়ায় পৌঁছালে বাবুটি বলে উঠলেন, হ্যাঁ রামু, এখানে বরং জল টল খেয়ে নেওয়া যাক, কি বলিস? কোমর ব্যথা করছে রে, কিছুক্ষণ পায়াচারি করব। রমা, নামবে নাকি? ছইয়ের ভেতর থেকে অসম্ভব ফর্সা এক মহিলা মুখ বের করলেন এতক্ষণে। জায়গাটা দেখে নিয়ে বললেন, ভালো জায়গা, বেশ নিরিবিলি। তোমার শুধু নিরিবিলি পছন্দ বলে বাবুটি হেসে ফেললেন। গাড়ি থামাইয়ে গাড়োয়ান নামল। গরু দুটোকে খুলে দিল জোয়াল থেকে। তারপর সাবধানে ধরে সামনের দিকে চড়ায় নামল। গরু দুটো চলে গেল জলের ধারে। চোচো করে জল খেতে থাকলো। গাড়োয়ান সেদিকে এগিয়ে যেতে যেতে বলল, এই শীতের দিনেও বেটাদের তেষ্টায় প্যারান যাচ্ছিল। বাবু এবং তার স্ত্রী নামলেন। নেমে বালুর চড়ায় দাঁড়ালেন। মেয়ে দুটি এতক্ষণে দৌড়ে এসে গেল। একজন বলল, এখানে পিকনিক করব না বাবা, কি মজা হবে? অন্য মেয়েটি তাতে সাই দিয়ে বলল, হ্যাঁ বাবা, জল টল আছে, এমন সুন্দর জায়গা। সাধুকে ওরা দেখেও দেখছিল না। এতে সাধুর মনে খানিকটা স্বস্তি হচ্ছিল। সে মুড়িটা আধ খাওয়া অবস্থায় গুটিয়ে আটু পামসু পরা পা কষ্টে শিষ্টে ফেলে জলের দিকে এগোলো। টের পাচ্ছিল এই জুতো পরে হাঁটা চলা তার পক্ষে আপাতত অসম্ভব। স্যান্ডেল দুটো ঝুঁকের মাথায় ফেলে খুব ভুল করেছে। ধীরে সুস্থে জল খেয়ে সে একবার উত্তরে বাসনওয়ালার কবরের জায়গাটা দেখে নিল। তারপর বাসনের কাছে ফিরল। ফিরে দেখল মহিলা এবং বাবু তার বাসনের ঝাঁকার কাছে দাঁড়িয়ে খুব নিবিষ্ট মনে বাসনকোসন দেখছেন। তারপর মহিলাটি ঝুঁকে একটা কাঁসার সুদৃশ্য রেকাবি তুলে নিলেন। সাধুর বুক ঢিপ টিপ করল। বাবু বললেন, বাহ, বেশ রেকাবি তো। ফুলকাশা নাকি হে, খাগড়ার মাল? সাধু মাথা নাড়ল। মহিলা বললেন, মতি ঠাকুরপো কি রেকাবি আনলো, এক গাদা দাম, আমার পছন্দই হয়নি। তা কি করব তখন? সেজবাবুর নাতি বলে কথা, অন্য প্রশ্নে আর দেবটাই বা কি? শুনলাম কথা হয়েছে। সেজবাবু বলেছে, রামা দিব কি সেদিন আছে, এখন দায়সারা করেই খালাস, টাকা হয়েছে কি না? কর্তা বললেন, ওরা ওই রকমই লোক, ছেড়ে দাও। গিন্নি বললেন, হ্যাঁ গো, ওই রেকাবিটা নিই না? কর্তা বললেন, নেবে? পছন্দ হচ্ছে? ওহে বাসনওয়ালা, কোথায় বাড়ি তোমার? সাধু ঘামতে ঘামতে বলল, আগে মোহনপুর। মোহনপুর? ও দূর থেকে বাসন ফিরি করে এসেছ? হ্যাঁ, তোমার সাহস তো কম বড় নয়। বলে উনি হেসে উঠলেন। সাধু নিরীহ মুখে বলল, কেন বাবু,
আরে এই জলের মানুষ মরা খাকা রোদ এসেছে, তাই বলছি, প্রায় শুনি রাহাজানি হয়। সাধু হাসল। বাবু, আপনারা এলেন যে, এনাদের গায়ে অত সব গয়নাপত্তর রয়েছে, আপনাদের ভয় করে না বাবু? আমার কাছে বন্দুক আছে বলে কর্তাবাবু গাড়ির ভেতর থেকে সত্যি সত্যি একটা বন্দুক নিয়ে এলেন। দেখছো তো, দুনালা বন্দুক। সাধু ভক্তিতে গলে গিয়ে বলল, তাই বলেন বাবু, বন্দুকে পাখি মারেন না? বাবু জবাব দেওয়ার আগে গিন্নি বললেন, বাসনওয়ালা, এটা আমার পছন্দ হয়েছে, নেব। নাও দট্টর বলো বাপু। সাধু এতক্ষণে চমকালো। সর্বনাশ, দর তো জানে না, কি বলতে কি বলবে সে, কিন্তু পরক্ষণেই সহজাত ধূর্ততা এসে তার বুদ্ধির দরজা খুলে দিল। সে সুৎসাহে বলে উঠল, নেবেন গিন্নি মা? বেশ তো, নিন না, আপনার কাছে আবার দরদাম, যা দেবেন দিন না। গিন্নি হেসে খুন, ওরে বাবা, এ তো দেখছি 4 তারণের চেয়ে 1 কাঠি সরেশ। হ্যাঁ গা, 4 তারণ তো মোহনপুরের লোক, তাই না? সাধু আবার চমকে উঠল, ফেলফেল করে তাকিয়ে রইল সে। কর্তা বললেন, কে 4 তারণ? মানে, ও হ্যাঁ, মনে পড়েছে। ও হে, 4 তারণকে চেনো না তুমি? সাধু অস্পষ্ট স্বরে বলল, খুব চিনি আজ্ঞে, শিউলি নামে তার একটা মেয়ে আছে, বিয়ের জন্যে। গিন্নি হাসতে হাসতে বললেন, তোমাকে পাত্র বলে ধরেছে বুঝি? ভালোই তো, তা বলো বাপু, কি দরদর নেবে টেবে? সাধু বললেন, হয়তো বললাম গিন্নিমা, হাতে তুলে ছেলেকে যা দেবেন নেব, পছন্দ হয়েছে, আর আমি তা নিয়ে দরদার করব? কর্তা ওদিকে গারোয়ানের উদ্দেশ্যে হাঁক ডাক শুরু করেছেন। বোঝা যাচ্ছিল এখানেই দুপুরের রান্নাটা সেরে নেওয়া হবে। মেয়ে দুটি উৎসাহে চঞ্চল হয়ে দৌড়াদৌড়ি করছিল। গিন্নি বললেন, তা কি একটা কথা বলো বাবা, বলো, কি দর নেবে? আপনারা কত দামে কেনেন বলুন, এ তো ফুল কাঁসা, নিজের মুখেই বলেছেন। আচ্ছা, ওজন তো করো। সাধু আনারি হাতে ওজন করতে করতে মেহনতে পড়ে গেল। শেষ অবধি 3 পোয়া দাঁড় করিয়ে দিল। গিন্নি বললেন, সেদিন মুখের ভাতের জন্য খাগড়ার কাছে কিনে আনিছিলাম, পাক্কি 800 ওজন, 3 টাকা 8 আনা পড়েছিল। তোমাকে আমি মোটমাট 5 টাকার বেশি দেব না বাবা। সাধু মাথা নুইয়ে বলল, আপনার আশীর্বাদ মা, যা দেবেন নিয়ে ধন্যী হব। গিন্নি ব্যস্ত হয়ে কর্তাকে ডাকাডাকি শুরু করলেন। সাধু বুঝল দরটা বেশি সস্তা হয়ে গেছে। যাক, নগদ 5টা টাকা পাওয়া এখন খুব ভাগ্যের কথা। সে খুশি হয়ে শীষ দিতে থাকল, চাপা শীষ, বারবার এই তার আনন্দের প্রকাশ। দেখ দেখ, ওগুলো কি পাখি বাবা? ছোট বোন বাবার বন্দুক শুদ্ধ হাতটা ধরে প্রশ্ন করছিল। কর্তা উত্তর পূর্বের আকাশ দেখতে দেখতে জবাব দিলেন, হইগুলো শুকন টুকুন হবে। গুলি করো না বাবা। এই শুনে কর্তা হু হু করে হেসে উঠলেন, আর বড় বোন গাড়ির কাছ থেকে দৌড়ে গিয়ে হাততালি দিয়ে হাসতে লাগল। হে মা, সিমি শুকুন খাবে, শুকুন খাবে। শুকুন? সাধুর চোখ গেল এতক্ষণে। অনেক উঁচুতে একটা ঝাঁক ঘুরে ঘুরে নেমে আসছে। তার চোখ নিষ্পলক হয়ে উঠল। বুকের মধ্যে চাপা অস্বস্তি জাগল। 4 তারণের মাংসের গন্ধ টের পেয়ে গেছে বেটারা। কিভাবে টের পেল? উৎকণ্ঠায় সে তাকিয়ে রইল শকুনগুলোর দিকে। যদি ওরা সত্যি এই সুতার উপর নেমে আসে তাহলে কি হবে? সে দ্রুত ঝাঁকাটা সাজাতে ব্যস্ত হল। এক্ষুনি কেটে পড়া দরকার। সেই সময় গিন্নিমা এসে বললেন আবার, ওকে বাসনওয়ালা ছেলে, শুনো, আর 2-1টা জিনিস নেব। সিমি, তোর বাবাকে ডেকে নিয়ে আয় তো এখানে। কর্তা জলের ধার থেকে শুনে বললেন, তোর মাকে বাজারে নেশায় পেয়েছে রে সিমি, কি কাণ্ড। গিন্নি ঝাঁজের সঙ্গে বললেন, তুমি থামো, ঘর গেরেস্তালির বোঝোটা কি শুনি? চিরদিন তো বাইরে বাইরেই কাটিয়েছ, কোর্ট কাছারি করেছ, কিসে কি লাগে জানো?
কর্তা ভোকরে গিয়ে এগিয়ে এলেন। কি মুশকিল এই রাস্তার মধ্যে? মুশকিল কিসের? মেয়েদের বিয়ে দিতে হবে না, দান সামগ্রী লাগবে না, এখন থেকে কিছু না কিছু করে কিনে রাখাই ভালো। ওগো ছেলে, এই থালাটা ওজন করো তো। কর্তার লম্বা ছায়াটা সাধুকে ঢেকে রেখেছিল। গিন্নিমা ঝাঁকার পাশে হাঁটু দুমড়ে বসেছেন। সাধু দাড়িপাল্লা আর বাটখারা নিয়ে বাসনটা ওজন করতে ব্যস্ত হল, কিন্তু আর চোখে উত্তর পূর্বে শুকনের ঝাঁকটা দেখতে ভুলল না। শুকনগুলো কোথায় নামবে এখনও বোঝা যাচ্ছে না। এই সময় দুই বোন দৌড়ে এসে মায়ের পাশে বসে পড়ল। হঠাৎ সাধুর চোখ আটকে গেল গিন্নিমার হাত দুটোতে। সে হাতের সৌন্দর্য দেখছিল না, দুটো মোটা মোটা বালা আর এক গুছা চুড়ি তাকে লোভী করেছিল। সাধু চোখ ঘুরিয়ে দু বোনের দিকে তাকালো। দুটো করে বালা তাদের হাতে আছে, কানে বড় বড় রিং আর গলায় হার আছে। সাধু আনমনা হয়েছিল। কর্তা বলে উঠলেন, ও কি চাপিয়েছে? হ্যাঁ, তুমি তো দেখছি বেজায় আনারি, অত বড় বাসন কি পোয়ায় খায়? সের চাপাও। বিজ্ঞ মানুষ নিঃসন্দেহে। সাধু অপ্রস্তুত হয়ে হাসবার চেষ্টা করল। দুদিকে টাল খাচ্ছে পর্যায়ক্রমে। এ এক সমস্যায় পড়া গেল বটে। কর্তার দিকে চোখ টিপে গিন্নি ধমক দিলেন, তুমি থামো তো। কর্তা হাসতে হাসতে বললেন, কতদিন ব্যবসা করছো? হ্যাঁ, নতুন তাই না? একটা কথা বলি শোনো, যখন কাজ থাকবে না ঘরে বসে বসে ওজন প্র্যাকটিস করবে। মেয়ে দুটি খিলখিল করে হাসতে থাকলো। সাধুর কান লাল হয়ে গেল। মনে মনে বলল, পেতাম একলা দোকলা, হাসি বেরিয়ে যেত। ছোট মেয়ে বলল, এই যে বাসনওয়ালা রাগ হয়েছে বাবা তোমার কথা শুনে, কেমন তুম্ব হয়ে গেছে মুখখানা। বড় মেয়ে তাকে চিমটি কাটল। আহ, কি হচ্ছে সিমি, বড্ড ফাজিল হয়েছিস তো তুই। না, শুকনগুলো এদিকে নামল না, দূরে কোথাও নামল। এই সাত সকালে কোথাও মরা পেয়ে গেছে নির্ঘাত। সাধু ভগবানের এই ব্যাপারটা বোঝে। ভগবান সবাইকে সব জুটিয়ে দেন। আজ বাসনওয়ালাকে না পেলে তাকে তো সেই মুসলমান বন্ধুর বাড়িতে কাটাতে হতো, পরের ঘাড়ে বসে খেতে খেতে হতো। ভগবান বড্ড দয়ালু, সাধুকে ভুলেন না, কখনো ভুলেননি। সাধু যখন ভীষণ বিপদে পড়েছিল, না খেয়ে মরা পড়ার দাখিল, দয়া করে তিনি জেলে পাঠিয়েছিলেন। নিশ্চিন্তে দুমুঠো খাওয়া আর মাথার উপর ছাদ তো এ পৃথিবীতে সহজে মেলে না। তবে খাওয়া ও ছাদের তলা মিলিয়ে যাবার পরেও মানুষের আরও অনেক ইচ্ছে থেকে যায়, সাধুর থাকে। সেটাই হয়েছে মুশকিল। গিন্নিমার সঙ্গে দরাদরি করল না সাধু, যা দিলেন তাই নিল। দুটো থালা, দুটো গ্যালাস আর তিনটে নকশা কাটা বাটির বদলে গিন্নি 20টা টাকা দিলেন। সাধু মোট 25 টাকা পেয়ে সুখে গলে গেল। ভারও কমেছে ঝাঁকার, নিলে সবগুলো দিতে রাজি ছিল সে, কিন্তু মুখ ফুটে নিজে বললে পাছে সন্দেহ হয়, তাই সে কথা বলার লোভ সামনে নিল সে। মেয়ে দুটো ঝাঁকার কাছে বসেই বালিতে ঘর বানিয়ে খেলছিল। ঢিঙ্গি মেয়ে, বড়টার বিয়ে দিলে তো 2-3টে ছেলের মা হতো, সাধু বুঝেছে। সেই হই তুলে চাত্তারণের কবরের দিকটা দেখিয়ে দিল আবার। এই সময় কর্তা হঠাৎ বললেন, কি কাণ্ড, তোমার গলায় পৈতে দেখছি। শার্টের ফাঁকে পৈতেটা কিভাবে বেরিয়ে এসেছে সাধু টের পায়নি। নিজের অজান্তে গা চুলকাতে গিয়েই হয়তো বেরিয়ে এসেছে। তবে গা চুলকাবে না, চামড়ার দোষটা কি? সাধু একে ভীষণ জল কাতুরে, ঠান্ডায় স্নান করতে ভয় পায়। আজ 3 দিন জেল থেকে বেরিয়েছে, স্নান করা হয়নি। জেলে বাধ্য হয়ে স্নান করতে হতো নিয়মিত। শীত পড়লে সে মেটকে ধরে রফা করেছিল, হাতে মুখে আর মাথায় জল লাগিয়ে স্নান চালিয়ে দিত। তার বদলে খুলে আসামি সেই মেটটার হাত পা টিপে দিতে হতো। ব্যাটার নাম ছিল জগা। কি জাত কে জানে, অবশ্য জাত নিয়ে সাধু মাথা ঘামায় না। সাধু অপ্রস্তুত হেসে বলল, আগে বাবু, কর্তাবাবু পৈতে। তোমরা যোগী তাই না? সাধু জানে যোগীরাও পৈতে নেয়। বাহাদুরপুরের নাডু ডাক্তাররা যোগী, পদবী নাম, তাহারা পৈতে নেন। কিন্তু সাধুর মনে মাঝে মাঝে কেমন যেন আচমকা জাতের গুমুট জেগে ওঠে। এখনো জাগল। সে মুখ উঁচু করে জবাব দিল,
না কর্তামশাই, আমি বামুনের ছেলে। বলো কি হে? কর্তা প্রায় চেঁচিয়ে উঠলেন। চারদিকে একটা সাড়া পড়ে গেল যেন। গিন্নি গাড়ির কাছ থেকে হন্তদন্ত হয়ে এলেন। মেয়ে দুটো খেলা থামিয়ে ফ্যালফেল করে তাকিয়ে সাধুকে দেখতে থাকল। কর্তা বললেন, চেহারা দেখে গোড়াতেই সন্দেহ হয়েছিল। তা বাবা, এই ছোট লোকের ব্যবসা ধরলে কেন? ও গিন্নি, শুনছ? এই যে কুশনাশা কালা পাহাড় দেখছি। গিন্নির মুখে একটা গভীর প্রশংসার ভাব ফুটে উঠতে দেখছিল সাধু। তার কতখানি আশাতীত জলের দ্বারে বাসন কেনার জন্য আর কতখানি বা তার ব্রাহ্মণত্বের জন্য সাধু বুঝতে পারল না। গিন্নি প্রশান্ত হেসে মিঠে গলায় বলল, সে সন্দেহ আমার হয়েছিল গো। হ্যাঁ গো, তোমার নাম কি? আগে ভালো নাম শ্রী গোপীনাথ মুখোপাধ্যায়, ডাকনাম সাধু। সাধু? কর্তাগিন্নি দুজনেই হেসে উঠলেন। সাধু অমনি ভরকে গেল। ডাকনামই লোকে তাকে চেনে, সেটা মুখ ফসকে ফাঁস করে দেয়া মোটেই উচিত হয়নি। তার তল্লাতে আসলে গোপীনাথ মুখুজ্জের নাম খুব কম লোক জানে। সে সাধু, কুখ্যাত বাটপার বদমাস সাধুগুন্ডা। হিসেবে বড্ড ভুল করে বসল হয়তো। সে দ্রুত বলে উঠল, আগে ছেলেবেলা থেকে সাধুর সঙ্গে ঘুরে বেড়াতাম তো, তখন থেকে লোকে ওই নামে ডাকে। সাধুসঙ্গ করতে? কর্তা আবারও হাসলেন। বেশ ভালো, খুব বৈরাগ্য হয়েছিল বলে? কেন হে? ছেলেবেলায় মা বাবা মারা যায়, আর কি করব বলুন? লেখাপড়া শেখনি? আগে অল্প স্বল্প, পয়সা কোথায় যে শিখব? আজকাল লেখাপড়া শিখতে পয়সা লাগে না, বলো চেষ্টা ছিল না। আগে তাও হতে পারে। বামুনের ছেলে হয়ে এই লাইনে এলে ভালো করনি বাপু। বয়স তো বেশি হয়নি, কত হলো? সাধু মাথা চুলকে বলল, তা 20-22 তো হবে, 23ও হতে পারে। গিন্নি বললেন, দেখ দেখি কাণ্ড, আমার মৃগেল বাঁচলে ঠিক এত বড় টি হতো। আহারে, যার কেউ নেই তার এত কষ্ট। ওগো ছেলে, কথা শোনো বাবা, এসব ছেড়ে ছুড়ে দিয়ে অন্য কিছু ধরো বরং। হ্যাঁ গো, তোমাকে একটা কিছু জুটিয়ে দাও না। সাধু মনে মনে বলল, ঝাঁকার জিনিসগুলো সব হাতাবার মতলব। বেশ তো, আরও কিছু টাকা দিয়ে নিন না বাবা, বেঁচে যাই তাহলে। কর্তা বললেন, তোমার বাবার নামটা বলো তো। মোহনপুরে আমাদের মহল ছিল এক সময়, আমার বাবার আমলে। কি নাম তোমার বাবার? একটু ইতস্তত করে সাধু বলল, ঈশ্বর কালীনাথ মুখুজ্জে। কালো মুখুজ্জে বলতো লোকে। কালীনাথ মুখুজ্জে? মোহনপুরের কালো মুখুজ্জে? কর্তা ভ্রু কুচকে ভাবতে ভাবতে বললেন, এক কালীনাথ মুখুজ্জের এক সময় খুব রমরমা ছিল ব্যবসা। হরিমারান কালী মুখুজ্জে, তাকে সবাই বলতো কালো মুখুজ্জে। মস্ত পালন ছিল সে, ডাকাতদের সর্দার ছিল, পুলিশের গুলিতে মারা যায়। তখন আমি ছিলাম বহরমপুর শহরে, ফৌজদারি আদালতে মুক্তারি করতুম। সাধুর কপালে ঘাম দেখা দিল। লোকটা মুক্তার? ওরে বাবা, কেঁচো খুঁড়তে যে সাপ বের করে ফেলেছে ক্রমশে। সে তাকিয়ে রইল ওর বন্দুকটার দিকে। তুমি কি কালীনাথের ছেলে? সাধুর দম আটকে গিয়েছিল যেন, মুখ দিয়ে শ্বাস প্রশ্বাসের সঙ্গে বেরিয়ে গেল, আগে হরিণ মারারই বটে। হ্যাঁ, তুমি সেই কালো মুখুজ্জের ছেলে? কি সর্বনাশ, কি সর্বনাশ! গিন্নি ঝেঁজে উঠলেন। মরণ, সর্বনাশটা হলো কিসের শুনি? বাপ ডাকাত ছিল বলে কি ছেলে ডাকাত হবে নাকি? ওহে সাধু, এত বড় মজার কাণ্ড হলো তাহলে? ডাকাতের ছেলে সাধু? হ্যাঁ? আবার হো হো করে হেসে ফেললেন কর্তা। সাধু কিছুটা আশ্বস্ত হয়ে বলল, আগে কর্তামশাইয়ের নামটা শুনলে ধন্যী হই। আমি ভবশঙ্কর বাড়ুজ্জে। কাকনতলার বাড়ুজ্জেদের নাম শোনোনি? শুনেছি, খুব শুনেছি।
আমার বাবা হবশঙ্কর বাড়ুর্যের জমিদারিতে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এখন অবশ্য আমাদের জমিদারি আর নেই। তা সাধু, কথা শোনো। দেশে এখন স্বাধীনতার যুগ, বুঝতে পারলে? কত রকম কাজকর্ম চলছে, কত জায়গায় কত শত লোক চাকরি পাচ্ছে। কাকেও ধরে টরে একটা পিয়নের চাকরিও জুটাতে পারোনি। এই ছোট জাতের ব্যবসা করছো। হাসতে হাসতে আবার বললেন কর্তা, অগত্যা বাপের মতো যদি মানুষের মাথা কাটতে, তাও বুঝতাম হে। দুই বোন এতক্ষণ কথা শুনছিল, এবার আরেক দফা খুলে দুলে হাসতে লাগল। সাধু আর চোখে তাদের দেখছিল। বড় বোনের সরু হাতটা বুকের উঠা পড়ায় দুলে উঠছে। গলার নিচে উজ্জ্বল মাংসটা হয়তো খুবই নরম। তার উপর হাতটা ঝিলিক দিচ্ছে। কি এক রহস্য যেন ওখানে ছমছম করছে। সাধু বারবার দেখতে থাকল। ছোট বোন ধূর্ত, এটা টের পেয়েই যেন একটু ঠেলে দিল দিদিকে। কিন্তু আন্না, শীতের সকাল দুপুরের উজ্জ্বলতায় চাপা পড়ে যাচ্ছে অতি দ্রুত। এখনই কেটে পড়া দরকার। অথচ সাধুর কেমন আলসেমি লাগছে। গা তুলতে ইচ্ছে করছে না। এই মানুষগুলোর মধ্যে কি একটা আছে যা লোভনীয়, যা এই শীতে সুন্দর তাপের মতো। এদের ঘরে তার জন্ম হলে সাধু কখনো বাসনাওয়ালাকে মেরে ফেলত না। অন্তত তার আবছাভাবে এই ধারণাটা মাথায় ভেসে আসছিল। কর্তা বললেন, সময় করে যেও একবার আমার ওখানে। তোমাদের হরিণমানা থেকে ট্রেনে চাপবে, সিধে গিয়ে নামবে মণিগ্রামে, তারপর মাঠের রাস্তার আতক্রোশটাক। এখন পাকা রাস্তা, বাস যাচ্ছে বেলডাঙ্গা অবধি। যাবে কেমন? দেখি যদি একটা চাকরি বাকরি জুটিয়ে দিতে পারি তোমায়। সাধু মাথা নাড়ল। গিন্নি বললেন, ওগো ছেলে, আমরা খাওয়া দাওয়া সেরে রওনা দেব। বলছিলাম কি, এতক্ষণ থাকলে যখন আমাদের সঙ্গে দুটো খেয়ে যাও না বাবা। আহা, স্বজাতির ছেলে, বাবা মা নেই, মায়া লাগে। থেকে যাও বাবা, মাল তো কিছু বেচলে, ও বেলা আবার কোথাও বেচবে ক্ষণ। ছোট মেয়েটি কি ভেবে বলে উঠল, হ্যাঁ, সুন্দর মুখের জয় জয়ত্বের সর্বত্র। বড় মেয়ে ধমক দিল, জ্যাঠামি হচ্ছে, মা শুনছ তোমার মেয়ের ডোপমি। আবার হাসাহাসি পড়ে গেল। কর্তা গারোয়ানকে ডেকে বললেন, রামু, বালির চড়ায় উনুন করে ফেল, কাদা নিয়ে আয়। সিমি, আয় আয়, আমরা একটু এগিয়ে দেখি পাখিটা কি পাই কি না। মেলার ব্যাপার, রাত না হলে জমে না। সন্ধে নাগাদ পৌঁছে যাব, আয়। ছোট মেয়ে বাবার সঙ্গে এগিয়ে গেল। যাবার সময় দিদিকে ভেঙচি কেটে গেল। গিন্নি গাড়ির দিকে এগোলেন। রাম গারোয়ান একটু দূরে গরু দুটোকে চড়াচ্ছিল। সে তাদের চড়ে উনুন পাততে এলো। বড় মেয়েটি সাধুর কাছেই বসে আছে এখনো। বাবার চলে যাওয়া দেখছে, মুখটা গম্ভীর। সাধু মনে মনে হিসেব করছিল, এই অবশিষ্ট বাসন কোষণের চেয়ে এর গলার হারটা দামি কি না। দ্বিতীয় প্রশ্ন, গারোয়ানটা দৌড়াবার এবং লড়বার ক্ষমতা কতটুকু হতে পারে। তৃতীয় প্রশ্ন, এসব কাজ করে ভবিষ্যতে আরও বেশি লাভের আশা রাখা উচিত কিনা। মীমাংসায় পৌঁছাতে না পেরে সাধু বলল, বোনের নাম তো সিমি, তোমার নাম কি দিদি? মেয়েটি ঘুরল তার দিকে, ভ্রু কুচকে একটু হেসে বলল, যা, আমাকে দিদি বলছো কেন? তুমি তো আমার চেয়ে বয়সে বড়, আমার বরং দাদা বলা সাজে। সাধু নিষ্পলক তাকিয়ে বলল, বেশ, তাই হলো, আমি দাদা। এবার নাম বলো। মেয়েটি বালিতে নিজের নাম লিখতে লিখতে বলল, ওর নাম সীমা, আমার নাম ঝুমি, মানে ঝুমুর মুখার্জি। সাধু হাসল, ছে, ঝুমুর, এ নাম কেন? কেন, নামটা ভালো না? ঝুমুর খারাপ নাম। আর সাধু ভালো না। সাধু, সন্ন্যাসী সাধু গাঁজাগুলো খায়, ছাই মেখে ভূত হয়ে থাকে, ছে। সাধু হাসি তামাশায় জমে গেল। আমাকে দেখে তাই লাগে বুঝি? তা তোমার জটা নেই, গাঁজাগুলো খাইনি, কিন্তু ঝুমুর, মানে ওই যে আজে বাজে মেয়েরা নাচে গায়, শুনোনি? খুব খারাপ মেয়ে তারা।
আমিও তো নাচতে পারি, গাইতে পারি, তাই বলে আমি খারাপ? না না। সাধু প্রশংসার চোখে তাকালো ওর দিকে। ফাংশন হয়, তখন পার্টি করে থিয়েটারে, তুমি করনি কখনো? সাধু জোরে মাথা দোলালো। গিন্নিমা জলের দিকে গেছেন। গাড়ির আড়ালে রামু পাড়ের ঝোপের পাশের বালিতে উনুন বানাতে ব্যস্ত। হাওয়া বাঁচিয়ে উন করতে হবে। সীমা তার বাবার সঙ্গে বালির চলার বাকি অদৃশ্য হয়েছে। ওরা গেছে বাসনওয়ালার কবরের উল্টো দিকে, অর্থাৎ দক্ষিণে ভাটির দিকে। সাধু আবার খুব ঘামতে থাকল। এমন সুযোগ আর হয় না। এক ঝটকায় হাতটা ছিঁড়ে দৌড়ে খড়ের বনে হারিয়ে যাওয়া কঠিন কাজ নয়। সে বুকে কাপড় নিয়ে বলল, তোমরা কোন মেলায় যাচ্ছ? ব্রহ্মপুর নাকি? ব্রহ্মপুরে আমাদের মামা বাড়ি। মা জেদ ধরল, তাই আসা হলো। আর কতদূর জানো? আর ক্রোশ ৩-৪ বটে, বলে সাধু চারদিকে ত্রস্ত চোখে দেখে নিল। তাই তোমার ভালো পথ ছেড়ে এই পথে এলে কেন? কান্দি হয়ে ঘুরে যেতে তো পারতে। ওরে বাবা, ওই পথে তো ১৮ ক্রোশ। বাবা বলছিল, তার চেয়ে এখন এই রাস্তায় তো সোজা নাক বরাবর, তাই না? বাবা বলছিল, এখন এদিকে জল শুকিয়ে রাস্তা হয়েছে, অন্য সময় অবশ্য ঘুরে কান্দির পথে যেতে হতো। সাধু হাত তুলতে গিয়ে তুলল না। ঝুমুর বড় একটা নিঃশ্বাস ফেলতেই তার গলার নিচের বুকের খাঁজটা দুলে উঠল। সাধু হাত তুলতে গিয়ে তুলল না। ঝুমুর বড় একটা নিঃশ্বাস ফেলতেই তার গলার নিচের বুকের খাঁজটা দুলে উঠল। সাধুর চোখ আটকে গেল। মায়ে ভরা কি যেন রহস্য তাকে আচ্ছন্ন করেছে বারবার। রক্ত চন্মন করছে। ঝুমুর মুখ নামিয়ে বালিতে আঁকযোগ করছে। সে সাধুর চোখের এসব দেখতে পাচ্ছিল না। সাধু ডাকল, ঝুমুর। তুমি লেখাপড়া করো না? কোন ক্লাসে? স্কুল ফাইনাল দেব এবার। একটু হাসল সাধু। মেয়ে ছেলে লেখাপড়া শিখে কি করবে? চাকরি? অত ভাবিনি বাবা, ওসব ছেলেরা ভাববে। ঠিক তখনই দূরে বন্দুকের শব্দ হল। কাশবন থেকে এক ঝাঁক বনো পায়রা চেঁচাতে চেঁচাতে পালিয়ে গেল। কিসব হুলস্থন ঘটে গেল চারদিকে। একটা ধারাবাহিক শান্ত শব্দহীন ছত্রতান করে জেগে উঠল উপদ্রব। আর সাধু সঙ্গে সঙ্গে তার হিংস্র হাতটা নামিয়ে নিয়েছে। হাতের কাঁপুনি সামলাতে ব্যস্ত হয়েছে সে। আর একটু এদিক ওদিক হলেই, হ্যাঁ, বন্দুকটা না হয় ছোড়া হলে অন্য একটা হুলস্থুল পড়ে যেত। সাধুর শরীর অবশ হয়ে গেল। উড়ো দুটো ভারী বোধ করল। কয়েক মুহূর্ত তার চোখে সবকিছু অস্পষ্ট হয়ে পড়ল। সে ঠোঁট কামড়ে ধরল। এবার শোনোলা দাদা, তুমি আমাদের সঙ্গে ব্রহ্মপুরে যাবে না? সাধু ধরা গলায় বলল, কেন? বারে মেলা দেখবে, বাসন বেচবে। সাধু বলল, না। তারপর উঠে দাঁড়ালো। নিজেকে এমনি ভাবে হঠাৎ কেন যেন তার তুচ্ছ মানুষ লাগে। কেন এত অসহায় আর ভিখারি ভিখারি সে বুঝতে পারে না। গিন্নিমার উপর অনেক আগে সে চটেছিল মনে মনে, কারণ আহা বলে দয়া দেখিয়েছিল। এখন এই মেয়েটির উপর চটে খপ্পা হয়ে গেল সে। তার উপর বন্দুক আছে তার বাবার। ঝুমুর বলল, এ কি, তুমি চলে যাচ্ছ যে? মা তোমাকে আমাদের সঙ্গে খেতে বলল না? ও মা, বাসনওয়ালা চলে যাচ্ছে যে। সাধু হিংস্র হাতে অস্ফুট গর্জন করে ঝাঁকাটা মাথায় তুলেছে ততক্ষণে। তারপর শটান ঘুরে হাঁটতে শুরু করেছে। গিন্নি পেছনে কিছু বলছেন মনে হলো, স্পষ্ট শোনা গেল না। খড়ের বনের উত্তরের হাওয়া ভীষণ সনসন করে দুলেও বেড়াচ্ছে। সাধুর কানে এলো ঝুমুর চেঁচাচ্ছে, বাসনওয়ালা, ও বাসনওয়ালা দাদা, তোমার জুতো নিয়ে গেলে না? সাধু ফিরল না। গাড়ির চাকার দাগ কোথায়? রাস্তাটা খুঁজে না পেলে কি তার এসে যায়? জায়গায় জায়গায় খড় কাটা হয়েছে, পায়ে বিচ্ছে কাটার মতো। বিধুক সোজা নাক বরাবর এগোলো সে। দূরে দিগন্তে উঁচুতে ঝাপসা গ্রাম রেখার দিকে গতি তার। বাসনওয়ালা, ও হে, জুতো।
বেটা রামু গারোয়ান ডাকছে। বাবুর হাতে বন্দুক না থাকলে আজ খাগড়ির সতর বালিতে অনেকগুলো মারা পড়তে হতো। মেহনত তো হতো বটেই, তার বদলে সাধু যে রাজা হয়ে যেত। গুরুম করে আবার বন্দুকের আওয়াজ হলো। দূরে পেছনের বাঁ দিকে কোথাও সব শান্তি ছত্রখান হলো। আকাশ কাঁপিয়ে চলে গেল বুনো হাঁসের ঝাঁক। ঝাঁকটা সোজা পশ্চিমে যেতে যেতে ঘুরে দক্ষিণমুখী হলো। পশ্চিম থেকে একদল কাক আসতে আসতে আচমকা চেঁচাতে চেঁচাতে উত্তরে পালিয়ে গেল। খাগড়ির খড়ের জঙ্গল আর জলাভূমি জুড়ে উপদ্রবটা কিছুক্ষণ মাতামাতি করে ফুরিয়ে গেল। তারপর শুধু উত্তরে হাওয়ার টানা শনশন শব্দ, বেনাকেশে দুলে দুলে ছেলানিপনা, রোদের গরম পেয়ে বেরিয়ে আসা হাজার হাজার ঘাস ফড়িংয়ের চিরিক চিরিক ডাক, আর সাধুর পায়ের খড়খড় আওয়াজ তুলে তালে তালে আনারি কাঁধ কষ্ট নিয়ে আর বইছে। তার মুখ বাঁকা করে ছোট টাট্টুর মতো দেখাচ্ছে সাধুকে। মাঠ ক্রমশ উঁচু হচ্ছে। খড়ের জঙ্গলের ফাঁকে ফাঁকে বাবলার গাছ আর ঝোপ দেখা যাচ্ছে। বাবলা গাছের ধার মারল না সাধু, জানে তলায় কাটার জঙ্গল হয়ে আছে। একটু পরেই আবাদি মাঠের সবুজ এবং হলুদ রঙের ছবি তার চোখে পড়ল। সর্ষের ফুল ভরে আছে। মাঠটা কচি গমের ক্ষেত তরতর করে কাঁপছে। সাধু দাঁড়ালো। সাধু পিছনে ঘুরল এতক্ষণে। বাড়ুজ্যে পরিবার একেবারে অদৃশ্য, শুধু গাড়ির ছটাটা দেখা যাচ্ছে। সাধু দাঁতে দাঁত ঘষে বলল, শালারা বন্দুক দেখাচ্ছে। তারপর পকেট থেকে দেয়াশলাই বের করে একটুখানি ভাবল। যেমন ভাবা তেমনি কাজ। সাধু সুযোগ থাকলে সিদ্ধান্ত নিতে একটু দেরি করে না। ঝাঁকা নামিয়ে রেখে সে একটা চিতাবাঘের মতো ঘাপটি মেরে এগুলো কাশবনের দিকে, যেখান থেকে এইমাত্র সে বেরিয়ে এসেছে। হাঁটু দুমড়ে বসল সে। দেয়াশলাই জেলে ফেলে দিল। শীতে ক্যাশ ব্যানা কুশ শুকোতে শুরু করেছে। সে জানে এবার কয়েক ক্রোশ এলাকায় কি মারাত্মক কাণ্ড হবে। তবুও এছাড়া আর কিছু করার এই মুহূর্তে ভাবতে পারে না সে। হু হু করে জ্বলে উঠল কাশবন। সাধু বিকৃত মুখে বলল, শালাশালীরা, পুরে বেগুন পুরা হতরা। সাধু এখন চলল। হাওয়া গেল খেপে। ধোঁয়ায় আকাশ ভরে গেল দেখতে দেখতে। আগুন দুলতে দুলতে সনসন ফটফট শব্দ করতে করতে এগিয়ে চলল। ব্যানার গাঁট ফাটার ফটফট চরচর শব্দ হতে থাকলো পেছনে। সাধু যেতে যেতে পিছু ফিরে ব্যাপারটা দেখে নিল আবার। জোর জমে উঠেছে আগুন। ঘাস ফড়িং উড়ে পালাতে গিয়ে পুড়ে মরছে। কোত্থেকে পাখিও এসে জুটছে, ফড়িংগুলো খেয়ে শেষ করে দিচ্ছে। দেখতে দেখতে ঝাঁকা তুলে নিয়ে হনহন করে পালাতে থাকল সাধু। এলাকার খড়ের ইজারাদার শুধু নয়, বাথানের গয়লা, রাখাল, চাষা ভুষো কারো চোখে পড়লেই সাধুর আর বাঁচোয়া নেই। আবাদি মাঠের পর উঁচু কাঁচা সড়ক পেয়ে গেল সে। এই তাহলে সেই বাদশাহী সড়ক। 16 শতকে বাদশাহ হুসেন শাহ গোড় থেকে পুরী অবধি বানিয়েছিলেন এই সড়কটা। দুধারে অজস্র দিঘি আর মসজিদও বানিয়েছিলেন। সব এখন মজা হাজা ভাঙ্গাচোরা। জায়গায় জায়গায় কিছু পাকা হয়েছে, সেখানে বাস মোটর চলে। সাধুর হাতে অনেক টাকা, ভাবনা নেই, বাস পেলে চাপবে। সড়কে একটা বটগাছের ধারে চমৎকার পুকুর। বাঁধানো ঘাটটা ভেঙে চুরে গেছে। সাধু ঝাঁকা নামিয়ে রেখে শান্তভাবে হাত পা মুখ রগড়ে ধুল। তারপর পারে উঠে অনেক দূরে সেই খড়ের জঙ্গলটার দিকে তাকালো। তার মুখ তৃপ্তির হাসিতে ভরে গেল। পূবের দিগন্ত রেখা জুড়ে ঘন ধোঁয়া উঠছে। সারা জঙ্গল জ্বলছে। গভীর সুখে সিগারেট বের করে ধরালো সে। তারপর আপন মনে খিক খিক করে হেসে উঠল। ক্রমাগত হাসতে থাকল। এর চেয়ে জমজমাট ব্যাপার জীবনে কখনো ঘটাতে পারেনি সে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা গল্প নৃশংস। নৃশংসের প্রথম পর্ব আমি এখানে শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে আজ।